হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। শাড়ি সামলাতে শিখুন। সরা মাহমুদ। মশন শাড়ি বেদ করে আপনার মশন ত্বক বেশি উঠেছে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে চাইল সারা, হাতের সাহায্যে পেটের কাজটা ঠিক করে বলল, দীপ তাওসিফ কাইন্ডলি নিজের নজর ঠিক করবেন। চৈত্রে দোষ থাকলে এমপি হওয়া যায় না। মেয়েটি এখন কথায় হেসে উঠল দীপ, মাথা এইসব নত করে মেয়েটির কাছাকাছি হলো, তারপর বলল, আমার বিষয় স্টাডি করে এসেছেন দেখছি। গ্রেট, আই লাইক ইট। সারার অধরে তাচ্ছিল এলো। দীপ অবশ্য সেটা পাত্তা দিল না, ও বরং বলল, বাট মিস সরা মাহমুদ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার চরিত্রের দোষ নেই, দোষটি আপনার। নিজের সৌন্দর্য প্রকাশ করে হয়তো নজরে আসার চেষ্টা করছেন, অ্যাডভান্স টেন্স ট্রাই করছেন, কে বলতে পারে। ছেলেটির কথায় দাঁত কিড়মিড়িয়ে উঠল সারা। দীপ পুনরায় হেসে বলল, নিজেকে সামলাতে শিখুন সরা, আপনি এখনও ছোট্টটিই রয়েছেন, আগে বড় হন, শাড়ি সামলাতে শিখুন, তারপর না হয় বিজনেস সামলাবেন। আরেক দফা অপমান করল দীপ। তারা অত্যন্ত রেগে গেল, নিজের মেজাজ ধরে রাখতে ব্যর্থ হলো, চেঁচিয়ে উঠল প্রায়, আপনাকে দেখেই আমার ঘৃণা হচ্ছে দীপ, নিজের নোংরা মুখে আমাকে উপদেশ দেবেন না। দীপের মুখশ্রীর রং পরিবর্তন হতে দেখা গেল না, অর্থাৎ সামান্য মান অপমান বোধ করেনি সে। এদিকে সারার দুই চোখে অগ্নি মিশে আছে। ঘৃণার ব্যাপারটি তো আমার দিক থেকে আসার কথা, আপনার লজিকটি বড় হাস্যকর শোনালো। যাই হোক, মিটিংয়ে দেখা হবে। আপাতত নিজের সৌন্দর্য ঢাকার চেষ্টা করুন। পুরুষ মানুষের চোখ বড় তীক্ষ্ণ হয়, সামান্য ফাঁক ফুকর পেলেও তৃপ্তি মিটিয়ে নেবে। খুব স্মার্টলি ছেলেটি তাকে অপমান করে গেল। সারার দুটো চোখ কান্না এসে ধরা দিল, তবে ও কাঁদল না, নিজের রাগ ক্ষোভ ধরে রেখে মিটিং রুমের দিকে আগালো। দেশে ফিরেই বাবার বিজনেসে জয়েন করেছে সারা। কয়েকদিনের বেশ ভালো একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। আজকে মিটিংয়ে বাবাকে ছাড়া তার প্রথম মিটিং। সব থেকে কঠিন ব্যাপার, 10 জনের মাঝে একমাত্র মেয়ে সে, তাই ঈষৎ অস্বস্তি দেখা মিলেছে। এদিকে তিবের ঠোঁটে তাচ্ছিল্য মিশে আছে। মেয়েটি দৌড়ে দেখবে। তারা বুক ভরে শ্বাস নিল। মিটিংয়ে সবাই কথা বলছে, একে একে শেষ হচ্ছে সবার কথাবার্তা। এবার সারার পালা এসে দাঁড়িয়েছে। ওর অস্বস্তি হচ্ছে। শুরুতেই একটু ঘাবড়ে গেলেও বেশ চতুরতার সাথে বাক্যগুলো শেষ করলো। ওকে বিভ্রান্ত করতে পুরোটা সময় তাকিয়েছিল তিব, তবে সারা পাত্তা দেয়নি। সে শান্ত কণ্ঠে নিজের বক্তব্য রেখে গেছে। লাঞ্চের সময় হয়ে যাওয়ায় মিটিংয়ের ব্রেক নেওয়া হলো। মূলত বেশ কয়েকটা কোম্পানি ইভেন্টমেন্টের মাধ্যমে কিছু প্রোডাক্ট বাজারে আনতে চাইছে, সেই জন্য কোম্পানিগুলো সমবেদন হয়ে আলোচনা করছে। তারা তখনও কিছুটা অস্বস্তির মাঝে। ওর অস্বস্তি বাড়িয়ে দিতে তীব বলল, একাই লাঞ্চ করবেন মিস সরা মাহমুদ? সকলের দৃষ্টি মেয়েটির দিকে নিক্ষেপ হলো। ও কটমট করতে গিয়েও থেমে গেল। ঈষৎ হেসে বলল, বলার জন্য ধন্যবাদ, আসলে আমার অতটাও খিদে পায়নি, বাসায় ফিরে পরিবারের সাথে একসাথে খেয়ে নেব, আপনারা ব্যস্ত হবেন না। জবাবটা উত্তম ছিল। আশেপাশে মানুষগুলো হেসে সম্মতি জানিয়ে চলে গেল। রুমটি খালি হতেই দীপ কিছুটা এগিয়ে এলো। দুজনের নিঃশ্বাস একত্রে হলো যেন। অতিরিক্ত ঝুঁকে থাকায় ঈষৎ বিব্রত হলো তারা। দীপ হেসে বলল, মিথ্যে খুব ভালো বলতে জানেন সরা। অন্তত আপনার থেকে কমই বলা হয়, প্লিজ কিপ ইউ ডিস্টেন্স। ডিসেন্ট মানুষজন মেয়েদের এতটা কাছে এসে কথা বলে না, সেটাও প্রথম দর্শনেই। আচ্ছা, আপনাকে তো আমার মেয়ে মনে হয় না মিস সরা।
বাক্যটি তীক্ষ্ণ অস্ত্রের মতো করে বুকে ভেদ করে গেল সারার। ও প্রতিবাদ করে উঠল, আপনি আসলেই অসভ্য, সরে যান সামনে থেকে। বিজনেসে জয়েন করেছেন, আমার প্রতিপক্ষ হয়েছেন, এখন আমাকেই সরে যেতে বলছেন? মাস ফানি সরা। ছেলেটার আচরণ ক্ষণে ক্ষণে অবাক করছে ওকে। তারা পাশ কাটিয়ে যেতে নিলেই বাক্যের দ্বারা আটকে দিল দীপ। তার ছেলে ভরা কণ্ঠটা বেজে উঠল, আমার শত্রু হওয়ার জন্য অভিনন্দন। শত্রু মেয়ে হোক কিংবা ছেলে, শত্রুকে কখনো ছোট করে দেখতে নেই। শত্রু শুধু শত্রুই হয়ে থাকে, তার সাথে শুধু লড়াই করতে হয়। কথাটা শুনে যুবতীর সমস্ত শরীর জ্বলে উঠল। ও প্রতিবাদ করতে গিয়েও থেমে গেল। চোখ দুটো জ্বলছে, খুব কান্না পাচ্ছে। ছেলেটা নিজেকে কি মনে করে? সারা মাহমুদ খেলার পুতুল, তাকে নাচাতে চাইলেই সে নাচবে? এমনটি ভেবে থাকলে বড় ভুল ভাবনা ভেবেছে দীপ। তার জেনে রাখা উচিত, সারা মাহমুদকে যতবার ভাঙতে চাইবে ঠিক ততবারই নিজেকে গড়ে তুলবে সে, আর সেটা আগের চেয়েও অধিক শক্তিশালী করে। বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল সারার। ও ক্লান্ত হয়ে ডিভানে বসে পড়ল। শিমু তখন জেগে আছে। সে পড়ছিল, আসলে পড়ছিল কম, পড়ার অভিনয় করছিল বেশি। বোনকে দেখতে পেয়ে ছুটে এলো। আপুই, কি অবস্থা তোর? ভালো। তোমার কি খবর বলো? কেমন গেল প্রথম মিটিং? ঠিকঠাক। তুমি আসলেই গ্রেট, সব দিক থেকে পারফেক্ট। শিমু দুহাতে আলিঙ্গন করলো বোনকে। ক্লান্ত হাসি নিয়েও হেসে ফেলল সারা। হয়েছে, এবার ছাড়, এত ঢং করতে হবে না। উফ, তোমরা কেন বোঝো না আমি ঢং করি না? ঠিক আছে, বুঝলাম তুই ঢং করিসনি। আমি জানি তুমি মন থেকে বলোনি। সারা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। পুনরায় উত্তর দেওয়ার পূর্বেই সারার বাবা এসে হাজির। তিনি কিছুটা অসুস্থ হয়ে আছেন, নতবা মিটিংয়ে কন্যাকে একা পাঠাতেন না। বাবা, উঠে এলে কেন? তুমি বলো, কেমন হলো মিটিং? ঠিকঠাক বাবা। মুফিদ মাহমুদ মেয়ের মাথায় হাত রাখলেন। কিছুদিন ধরে তার শরীর অসুস্থ থাকছে, তাই সারাকে সবটা একাই সামাল দিতে হচ্ছে। তুমি নিশ্চয় অস্বস্তিতে পড়েছিলে। কিছুটা বাবা, তবে তারা খুবই ডিসেন্ট। আচ্ছা, জি বাবা। তারা ইচ্ছে করেই মিথ্যেটা বলে গেল। বাবাকে চিন্তা দেওয়া একদমই ঠিক হবে না। মুফিদ সাহেব স্ত্রীকে ডেকে উঠলেন। কবরী, ওর জন্য ঠান্ডা শরবত নিয়ে আসো। তুমি ব্যস্ত হয়ে না তো বাবা। ঠিক আছে সরা, দেখো কি কাণ্ড। তুমি দেশে ফেরার পরই কেমন অসুস্থ হয়ে বসে আছি। তোমাকে যে সব বোঝাবো সেই অবস্থাতেও নেই। আমার তো সমস্যা হচ্ছে না, শুধু শুধু চিন্তা করো না তো। কন্যার কথায় হাসলেন মুফিদ মাহমুদ। কিছুদিন পূর্বেও কন্যার প্রতি রাগ ছিল, ছিল অভিমান, অথচ কয়দিনেই সব মাটিতে মিশে গেছে। করবি ঠান্ডার শরবত নিয়ে এলেন। সেটা শেষ করে যুবতী বলল, আমাদের কোম্পানির সাথে রহমান গ্রুপের কি ঝামেলা বাবা? ঝামেলাটা গভীর মা। আসলে তারা চায় প্রফিট বেশি করতে। এদিকে আমারও ইকো ফ্রেন্ডলি কাজের প্রতি বেশি আগ্রহী, তাই এই ঝামেলা করছে। এটা নতুন নয়। তোমার সাথে খারাপ আচরণ করেছে কি? না, তবে কথায় দারুণ প্যাচ ছিল। আমাকে সমস্যায় ফেলার ট্রাই করছিল, কিন্তু লাভ করতে পারেনি। আচ্ছা, তবে একটা কথা মনে রাখবে, ওরা খুবই ভয়ঙ্কর, পিশাচের মতন। তারা মৌন হয়ে গেল। দেশে ফেরার পরেই কাজ হাতে এসেছে। তারপর রহমান গ্রুপের সম্পর্কেও জেনেছে। জেনেছে এমপি তালাল রহমানের কথা। তাদের বিজনেস দায়িত্ব এখন চিফ তাওসিফের হাতে। আসন্ন নির্বাচনেও নাকি যোগ দেবে। সবটা স্মরণ করে তারা দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল। প্রথম দর্শনে তিবের আচরণ তাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছে। ছেলেটা চরিত্রে নিশ্চিত কোনো সমস্যা আছে।
একাধিকবার মিটিং হ্যান্ডেল করেছে দীপ, তার যথেষ্ট ধারণা রয়েছে। আজকের মিটিংও ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে তালাল রহমান সামান্য চিন্তিত ছিলেন। শত্রুপক্ষ থেকে নতুন কেউ মিটিংয়ে অংশ নিয়েছে, সেই সম্পর্কে জানতেই দীপকে ডেকে পাঠিয়েছেন তিনি। দীপ ঘরের দরজায় এসে নক করলো। আসবো বাবা? অবশ্যই, ভেতরে এসো। দীপের হাতে ওয়াইনের বোতল। বাবা ছেলে কথা বলার সময় প্রায়ই মদ্যপান করে থাকে, তবে সেটা নির্দিষ্ট পরিমাণে। সপ্তাহে 7 দিন থেকে 14 দিন ইউনিট পরিমাণে মদ্যপানে অভ্যস্ত তারা। দীপ বোতল থেকে ওয়াইন পরিবেশন করে নিল। সেটা কিছু বরফ টুকরো দিতে দিতে বলল, আপনি এতটা আর্জেন্ট ডেকে পাঠালেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয়ের কিছু নেই দীপ, তোমার মিটিং কেমন গেল সেটা বলো। বরাবরের মতোই। মোহিত মাহমুদের পরিবর্তে নতুন কেউ মিটিংয়ে জয়েন করেছিল? জি বাবা। কে সে? তার বড় মেয়ে সরা মাহমুদ। তবে চিন্তার কারণ নেই, আমি হ্যান্ডেল করতে পারবো। আই নো, বাট তবে কিছুদিন তোমাকে একটু কষ্ট করতে হবে। বিজনেসের পাশাপাশি রাজনীতির মাঠেও দৌড়াতে হবে। আমি সদা প্রস্তুত, আপনি চিন্তা করবেন না। ওয়েল মাই বয়, তোমার মাথায় মুকুট দেখার অপেক্ষায়। দীপ হেসে বলল, ওয়াইন তৈরি, খাওয়া শুরু করুন। দীপের বানানো ওয়াইনের গ্লাস তুলে নিলেন তালাল। চিয়ার্স করে দুজনে সেটা পান করে নিলেন। সোশ্যাল মিডিয়া ঘাঁটতে গিয়ে দীপের অ্যাকাউন্টটি চোখে পড়ল। তারা তৎক্ষণাৎ অ্যাকাউন্টটি চেক করলো। মাত্র কিছুদিন হয়েছে অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এর মানে আগে অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করত। ছেলেটার ফলোয়ার সংখ্যা 30,000-এরও বেশি। তারা যা বোঝার বুঝে নিল। প্রচারণার জন্যই নিজেকে মেলে ধরেছে দীপ। সে যে খুব বেশি অ্যাক্টিভ তেমনও না। মাত্র 3টে ছবি পোস্ট করা হয়েছে। ছবিগুলো ভালো মতন দেখে নিল তারা। ছেলেটার চেহারার গড়ন ভালো, সেই জন্যই কিনা কমেন্ট বক্সে মেয়েদের আহ্লাদ বেশি। এক নজরের কমেন্ট দেখে হাসি পাচ্ছে। ও হেসে নিল এক চোট। ঠিক সেই সময়ই ঘরে প্রবেশ করলো শিমু। বোনকে হাসতে দেখে বলল, আপুই, তারা কিছুটা চমকে গিয়েছে। ও নাক মুখ কুঞ্চিত করে তাকালো। শিমু মেয়েকে হেসে দিয়ে বলল, কি দেখছো তুমি? কিছু না। তুমি হাসছিলে, আমি স্পষ্ট দেখেছি। তারা প্রতিবাদের সুযোগ পেল না, তার আগেই ল্যাপটপ নিয়ে নিল শিমু। তীব্রের ছবিখানা দেখে বলল, ও, এই ব্যাপার। কি? ছেলেটা অনেক সুন্দর। তোমার বয়ফ্রেন্ড? শিমুর কথায় বাকশক্তি হারিয়ে ফেলার উপক্রম হলো। যুবতী কিতকাল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ল্যাপটপ রেখে ঘুমাতে যা। সে তো যাবই, তবে আমাকে কিন্তু দেখা করাতে হবে। নামটা দেখে যাই। ওয়েট। তারা এগিয়ে এসে ল্যাপটপ ছিনিয়ে নিল। শিমু চোখ মুখ অন্ধকারের মতো করে বলল, ঠিক নয় এটা। ঘুমাতে যা তুই। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। জানি সেটা, তাই তো হাসছিলে। শিমু! দাঁত কেলিয়ে হাসলো শিমু। কাছে এসে বোনের বাহুতে স্পর্শ করলো। ছেলেটা অনেক সুন্দর। আশ্চর্য! ফের হাসলো শিমু। তারপর ফট করেই বোনের গালে চুমু খেলো। বলল, গুড নাইট। পুরো ব্যাপারটায় চমকে গেল তারা। শিমু তখন চলে গিয়েছে। ও দ্রুত এসে দরজা লাগিয়ে দিল। এই মেয়েটা ভীষণ দুষ্টু, কখন কি করে বসে তার ঠিক নেই। সারা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বিছানার কাজটাই এগিয়ে এলো। ল্যাপটপের স্ক্রিনে তীবের ছবিখানা তখনও ঝলমল করছে। ও আনমনে আওড়ালো, অসভ্য পুরুষ মানুষ। তীবের সাথে দ্বিতীয় দফায় দেখা হয়ে গেল সারার, সেটাও জ্যামের মধ্যে। কোন ভাগ্যে দুজনের গাড়ি একসাথে আটকা পড়লো কে জানে। সারা মনে মনে আওড়ালো, কুত্তা ভাগ্য বোধহয় একেই বলে। আশ্চর্যের ব্যাপার হলো,
কথাটি কেমন করে যেন বুঝে গেল দীপ। চোখে সানগ্লাস নামিয়ে বলল, এই যে মিস সুর, গলা দিয়ে কখনো তো মধু আসে না, সব সময় বেসুর আওয়াজই আসে। সারা ভাবলো জবাব দেবে না, তারপরেই মনে হলো ছেলেটা অত্যন্ত বেহায়া, তাকে কথা না শোনানো মোটেই উচিত হবে না। মিস্টার অসভ্য পুরুষ, আপনি যেদিন সভ্য হবেন সেদিন আমার গলা দিয়ে মধু বের হবে। ও রিয়েলি? দ্যাটস মিন। আপনার লাইফের অনেক কিছুই আমার উপর ডিপেন্ড করছে। কেট মিস সুর বেসুর। ছেলেটার কথার প্যাচে আটকে গেল মেয়েটি, কটমট করে চাইল। দুজন ব্যক্তি পাশাপাশি গাড়িতে বসে আছে, জ্যাম ভীষণ, সেই সাথে গরমও কম নয়। সারা গাড়ির জানালা লাগিয়ে দিল। ওর আচরণে হেসে ফেলল দীপ, মনে মনে বলল, হায় রে মেয়ে মানুষ। সারার কিছুমাত্র হলেও মন খারাপ। দীপ নামের ছেলেটি যথেষ্ট চালাক ধাঁচের, তাকে পাশ কাটানোর কঠিন হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলে ভবিষ্যতে বড়সড় ঝামেলা হবে। কিছু মাস পর নির্বাচন হবে, ছেলেটা যদি এমপি হয়ে যায় তাহলে আরেক দফায় ঝামেলা তৈরি হবে। ও বড় হতাশ হয়ে বসে রইল। করবী খাবার বেড়ে দিয়েছিলেন। মেয়ের এমন মুখ ভার দেখে বললেন, কিছু হয়েছে? অন্যমনস্ক হয়ে আসিস যে? এটা কিছু না মা। শুধু শুধু মিথ্যে বলবি না সরা। তারা উত্তর দেবার পূর্বেই কিছুটা শব্দ করে হেসে ফেলল শিমু। করবী নজর ফেরালেন, ছোট কন্যাকে উদ্দেশ্য করে বললেন, তোর আবার কি হলো? এভাবে হাসছিস কেন? আসলে আপুই প্রেমে পড়েছে মা। সারা শুরুতে পাত্তা দেয়নি, কথাটা শোনা মাত্রই ধমকে উঠল। শিমু, কি হচ্ছেটা কি? শিমু বোধহয় একটুও বিচলিত হলো না, ও বরং হাসতে লাগলো। করবী দুই মেয়েকে দেখে নিয়ে বললেন, শিমু, একটু আগে কি বললি? সরা কার প্রেমে পড়েছে? শিমুকে কিছু বলতে না দিয়ে সারা বলল, ওসব বাজে কথা মা, মেয়েটা আস্ত শয়তান। এখন আমি শয়তান হয়ে গেলাম তাই না? তুমিই তো ছবিটা দেখে হাসছিলে। চোখ রাঙালো সারা, তবে লাভ হলো না। কিশোরীর চোখে মুখে বিন্দুমাত্র ভয় নেই, ও বরং উৎসাহের সাথে বলল, দারুণ ছেলেটা, দেখলেই মনে হয় কোনো সিনেমার হিরো। সারা আসলে বিরক্ত। ছোট বোন যে এতটা বাদর হয়ে গেছে সে ধারণা ও করতে পারেনি। ওর দাঁতে দাঁত চেপে বলল, আরে একটা কথা বলে ঠাটিয়ে চড় বসাবো। বসাও, আমি ভয় পাই নাকি? আমি তো সত্যি বলবোই। আরেক দফায় কিছু বলতে নিচ্ছিল তারা, ঠিক সেই সময় উপস্থিত হলেন মুফিদ। কিছু কথাবার্তা শুনেছিলেন তিনি। কি ব্যাপার, দু বোন ঝগড়া করছো কেন? ঝগড়া করছি না বাবা, শিমু প্রচুর বাদর হয়ে গেছে। শিমুও কম নয়, সে প্রতিবাদের সুর টেনে বলল, সত্যিটা বললে সবাই বাদর হয়ে যায়। ছোট বোনের এমন আচরণে আহত হলো মেয়েটি, ফ্যালফ্যাল করে চেয়ে রইল। মুফিদ বুঝলেন ব্যাপারটা দু বোনের, তাই তিনি আগ্রহ প্রকাশ করলেন না। তবে শিমু যেন আজ হাটে হাড়ি ভাঙবেই। ও প্রায় চেঁচিয়েই বলল, আপুই ল্যাপটপে একটা ছেলেকে দেখে হাসছিল, ভীষণ সুন্দর ছেলে। আমি বলবো দেখে আমাকে ধমকাচ্ছে। বর্ষা থেকে উঠে গেল সারা। মেয়েটাকে দুটো চড় দেওয়া প্রয়োজন। মুফিদ সাহেব বিরোধিতা করে বললেন, বসো সরা, এখানে খারাপ তো কিছু নেই। বিষয়টা তেমন নয় বাবা। যাই হোক, ছেলেটাকে পছন্দ করো। বাবার এহনে কথার স্বরে সারার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। এত সময় করবী চুপ ছিলেন। স্বামীর আগ্রহ দেখে তিনিও তাল মিলিয়ে বললেন, পছন্দ করলে অবশ্যই বলবি, আমাদেরও দেখার বিষয় আছে। আর তোরও বিয়ের বয়স হয়েছে, কিছুদিন পর তো বিয়ে দিতেই হবে, তাই না? মায়ের সাথে তাল মিলিয়ে শিমু বলল, ঠিক, আপুই শুধু শুধু আমাকে বকা দিল। আমি তো কত প্ল্যান করে রেখেছি। আপুয়ের বিয়ের অনুষ্ঠান হবে মোট 5 দিন। মেহেদির আয়োজন, গানের আয়োজন, হলুদের আয়োজন, বিয়ে, রিসেপশন, সব মিলিয়ে দারুণ। পরপর কথা বলছে সবাই। এদিকে নির্বিকার সারা
তাকে যেন পুতুল পেয়েছে, যে যার মতন কথাবার্তা সাজিয়ে দিচ্ছে। ওর চোখ মুখ হতাশায় পূর্ণ হয়ে গেল। মুফিদ সাহেব সেটি লক্ষ্য করলেন। কি হলো, তোমার মন খারাপ কেন? আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছে কেউ? কথাটি বলেই চোখ মুখ আড়াল করে রইল ও। শিমু আবারও কিছু বলতে যেতেই চোখের ইশারায় থামালেন করবী। বড় কন্যার কাছাকাছি হয়ে বললেন, আচ্ছা বলো, কি বলার আছে? তোমরা তো পারলে এখনই আমার বিয়ে দিয়ে 3 বাচ্চার মা বানিয়ে ফেলো, একটা কথা বলার সুযোগও দিচ্ছ না। রাগ করছিস কেন? আচ্ছা এবার তো সুযোগ পেয়েছিস, তুই বল, আমরা শুনছি। সারা বুক ভরে দাম নিল। মুফিদ সাহেব বললেন, তুমি জানাও যেটা জানাতে চাও। আসলে বাবা, শিমু একটা পাগল। আর এই পাগলের কথা শুনে না জেনে না বুঝে তোমরাও তাল মেলাচ্ছ। শিমু কিছু বলতে নিয়েও থেমে গেল। এখন কিছু বললে নিশ্চিত তার গালে দুটো চড় বসবে। ও আনমনেই গালে হাত ছোয়ালো। চড় খাবার ইচ্ছে নেই, তবে তার থেকে ভালো চুপ করে থাকা। এদিকে সারা হতাশ। বিষয়টি আড়ালে রাখতে চেয়েছিল, অথচ শয়তান মেয়েটির জন্য সব বলতে হচ্ছে। ও দম নিয়ে বলল, সোশ্যাল মিডিয়ায় ঘাটার সময় টিপ তাওসিফের অ্যাকাউন্টের সামনে আসে। কল করছিলাম আর তখনই শিমু এসে নিজ থেকেই ঘটনা বানিয়ে ফেলেছে। টিপ? নামটি ছেলেটা শুনে কে? করবী বললেন, টিপ? ছেলেটা কে? মুফিদ সাহেব নামটি শুনলেন, তবে নিশ্চিত হতে শুধালেন, তাল্লাল রহমানের ছেলে? জি বাবা, বিজনেসের দায়িত্বে এখন সেই তো রয়েছে, সামনে এমপি নির্বাচনও করবে। ঘটনার অনেকেই জানেন মুফিদ সাহেব। তিনি বিচলিত হলেন না, ছোট কোণার দিকে তাকালেন। শিমুর মুখটি হয়েছে তখন দেখার মতো। কি থেকে কি বানিয়ে ফেলেছে সে। সরি বাবা, আসলে বুঝতে পারিনি। তারা তখনও নিশ্চুপ। তীবের বিষয়টি সে একাই দেখতে চায়। জীবনে চলার পথে অনেক বাধা আসে, সব বাধা সামনে নেবার জন্য বাবা নামক মানুষটি থাকবে না। তাছাড়া ভদ্রলোকের শরীর ইদানিং ভালো থাকছে না। ঘটনা জানতে পারলে ঝামেলা তৈরি হবে। পুরো বিষয়টি ভেবে নিয়ে সারা নিঃশ্বাস ফেলল, দীর্ঘ একটি শ্বাস। আজ আকাশের মুখ ভার, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। চারপাশে আধারে ডুবে গিয়েছে। মৃদুমন্দ হাওয়ায় শরীর শিউরে ওঠে। তারা বারান্দায় দাঁড়িয়ে। তার ঘরের সাথে লাগোয়া বারান্দাটা যেমন বিশাল, তেমন খোলামেলা। দারুণ সুন্দর পরিবেশে সারার মন ভালো হয়ে গেল। ও 1 কাপ চায়ের আশায় নিজের কক্ষে ফিরল। ওর ঘরে একটি পাশে চা কর্নার রয়েছে, সেখানে সব ব্যবস্থা করাই থাকে। ও ঘরে ফিরে দেখলো গোমরা মুখে বসে আছে শিমু। তার মন খারাপ। গতকালকে বিষয়টি তার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। তারা দেখেও না দেখার মতন করে চলে গেল। চা কর্নার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিজের জন্য চা বানালো। চায়ের কাপ তুলতেই শিমু বলল, রাগ করেছো? তারা জবাবহীন। এতে কিশোরীর হৃদয় ফের চুরমার হয়ে গেল। মুখ ভার করে থাকা বোনের পাশে পাশ ঘেঁষে বসলো কিশোরী। তবে বড় বোনটি কোনো প্রকার জবাব দিচ্ছে না। আপুই, সরি, খুব সরি, প্লিজ মাফ করে দাও। শিমুর এই গুণটি দারুণ। সে চট করেই মানুষের ভেতর অব্দি নাড়িয়ে দিতে পারে, পারে আহ্লাদ জমাতে। যা করেছো তাতে আমি খুবই বিরক্ত, আর বিরক্ত করো না। কিশোরীর মন খারাপ হলো। বোনটির অভিমান কেমন করে ভাঙাবে সে? ও বুক ভরে দম নিল, তারপর উঠে দাঁড়ালো। বোনের বরাবর এসে নানান অঙ্গভঙ্গি করতে লাগলো। এতে করে তার হাসি পেয়ে গেল। তবে ও হাসলো না, হাসি থামিয়ে রেখে উঠে গেল। ওর পেছন পেছন বারান্দায় এলো শিমু নিচেও। দেখলো তার বোনের বারান্দায় ফুলের গাছগুলো ফুল দিয়েছে। অদ্ভুত সুন্দর লাগছে। নজর ঘুরিয়ে বোনের হাতটি চেপে ধরলো ও। যদি মাফ না করো তাহলে আমি কান্না করব। মানা করেছে কে? আপুই, তুমি প্লিজ আর রাগ করে থেকো না। ঢং ভালো লাগছে না, সরে যাও। কথাটা বলে
আর চোখে তাকালো সারা। দেখতে পেল শিমু চোখ ছলছল করছে। সে সত্যি অনুতপ্ত। ঠিক আছে, আর কান্না ঢং করতে হবে না। আমি ঢং করছি না। এবার সত্যি কেঁদে ফেলল কিশোরী, তবে চোখের জলে ভিজে যাচ্ছে গাল। এমন দৃশ্যে হেসে ফেলল সারা। এগিয়ে এসে ছোট বোনটার মাথাটা জড়িয়ে ধরল। হয়েছে তো, এত ছেলে মানুষই করতে নেই। কেঁদে চোখ লাল করে ফেলেছে। ইস। আমি সত্যিই সরি আপুই। বোনের কথায় হাসল যুবতী, তারপর চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, ইস, বাচ্চাটা কিভাবে কেঁদেছে দেখো তো। আহারে আমার ময়না। সারা আহ্লাদ করতে জানে না, তবে আহ্লাদের প্রশ্রয় করলো। আর এতেই হাসি এলো কিশোরীর অধরে। দুহাতে বড় বোনকে আলিঙ্গন করে বলল, বেস্ট সিস্টার ফর এভার। আই লাভ ইউ আপুই। বোনের মান ভাঙাতে পেরে ফুরফুরে মেজাজ পেল শিমু। সে এখন বিস্তারিত হাসি খুশি হয়ে সমস্ত বাড়ি ঘুরঘুর করছে। এদিকে মা কারোর সাথে কথা বলছেন, খাবারের আয়োজন করছেন। মানুষটাকে দেখার নিমিত্তে থামলো ও, চাইলো বসার ঘরে, তবে লোকটার মুখ দেখা যাচ্ছে না। ও ধীর পায়ে নিচের ঘরে এলো। ততক্ষণে মা চলে গিয়েছেন। শিমু ভালো মতন লোকটাকে দেখে নিল, তবে চিনতে পারল না। কিছু সময় পর বাবাকে আসতে দেখা গেল। বাবা এসেই ছেলেটার সাথে হাত মেলালেন, হেসে শুধালেন, কেমন আছো অনিম? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে আঙ্কেল। আর আপনাকে দেখে আরো ভালো লাগছে। মুফিদ সাহেব ঠোঁট প্রসারিত করে হাসলেন। ছেলেটা তার বন্ধুর ছেলে, বেশ অনেকদিন ধরেই বিজনেসের অংশগুলো সামলাচ্ছে। অল্প বয়সে দারুণ সফলতাও এনেছে। এর মধ্যেই আরো নাস্তা নিয়ে ফিরলেন করবী। অনিম নম্র গলায় বলল, এত কিছু দরকার ছিল না আন্টি। এত কিছু কোথায়? এত বছর পর আমাদের বাড়িতে এসেছো, আজ লাঞ্চ না করে যাবে না? কৃতজ্ঞতা প্রকাশ্যে অনিম হাসল। শিমু একটু দূর থেকেই টেবিলে রাখা খাবারগুলো গুনে নিল। গোনা শেষে তার মুখটা হাঁ হয়ে গেল। 18 পদের খাবার। তার মায়ের নিশ্চিত মাথা নষ্ট হয়েছে। এই ছেলে রাক্ষস নাকি যে এত খাবার খেতে পারবে? এক ছুটে বোনের ঘরে এলো শিমু। এসে দেখলো তার বোন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শিমু এসে বেডের ওপর শুয়ে পড়ল। তা দেখে সারা বলল, আবার কি হলো তোর? বসার ঘরে রাক্ষস এসেছে আপুই। ওরা এখনো কথায় না তাকিয়ে পারল না সারা। কিশোরী আরেক দফা চমক দেওয়ার প্রশ্রয় করলো, বলল, রাক্ষসটা বিশাল দেহে, ফর্সা ত্বক আর চোখগুলো বড় বড়। মেয়েটা যে মাথা নষ্ট হয়ে গিয়েছে এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। সারা ওকে পাত্তাই দিল না। পাত্তা না পেয়ে কিশোরী উঠে বসল। আরশির সামনে এসে দাঁড়ালো। নিচে চলো আপুই। কেন? রাক্ষস দেখতে। একটা চড় দিব। তখন থেকে উল্টোপাল্টা কথা বলছিস। সত্যি বলছি, রাক্ষসকে 18 পদের খাবার দেওয়া হয়েছে। তুমি প্লিজ চলো না, না হলে মিস করে যাবে। মেয়েটিকে এক প্রকার টেনে নিয়ে গেল শিমু। করিডোরে দিয়ে আসার সময় নিচে তাকালো সারা। দেখলো একটি ছেলে বসে আছে, আর তার সাথে কথা বলছে বাবা। দেখলে, মা ভেবেছে লোকটা রাক্ষস, তাই এত রকমের খাবার দিয়েছে। কথাটা বুঝতে পেরে তারা পুরো দমে হতাশ হলো। তার ছোট বোনটা আসলেই বাদর। ও ভেবে পায় না এই বাদর কবে মানুষ হবে কিংবা কিভাবে মানুষ হবে। সিঁড়ি দিয়ে দুই কন্যাকে নামতে দেখে অধর প্রসারিত করলেন মুফিদ মাহমুদ। ভরাট গলায় বললেন, এদিকে আসো সরা, পরিচয় হও। বাবার কথা মতো এসে দাঁড়ালো মেয়েটি। ও ঠিক পাশেই দাঁড়ালো শিমু। ফিসফিসিয়ে বলল, একটুও খাইনি, তার মানে লোকটা রাক্ষস নয়। রাক্ষস ভেবে মা শুধু শুধু এত খাবার দিল। প্রতিবাদের প্রশ্রয়ে পা দ্বারা হালকাভাবে আঘাত করলো সারা। ঈষৎ ব্যথায় আর্তনাদ করে উঠল শিমু, যার ফলে অনিম নজর ফেরালো এদিকে। সারা মেকি হাসি দিয়ে বলল, পিঁপড়ে কামড় দিয়েছে বোধহয়। তুই ঘরে যা শিমু।
বোনের কথার বিপরীতে কিছু বলতে পারল না শিমু। তাকে যেতে হলো। মুফিদ মাহমুদ বললেন, অনিম, ও আমার বড় মেয়ে সরা, আর যে চলে গেল ও ছোট মেয়ে সীমা। আদর করে সিমু বলে ডাকা হয়। জবাবে অনিম হাসল। মুফিদ ইশারায় মেয়েকে বসতে বললেন। ভদ্রতায় বসল তারা। ঠোঁটের কোণে হাসি রাখলো। অনিম, ওকে চিনতে পারছো তো? চিনতে পেরেছি আঙ্কেল। সরা, তুমি চিনছো? না বাবা, চিনতে পারছি না। না পারারই কথা। অনেক ছোট সময় দেখেছ, মাঝে কত বছর পার হলো বলো তো? আচ্ছা বলেই অনিমের দিকে তাকালো তারা। অনিমের মুখশ্রী হাসি হাসি। ছেলেটা দেখতেও ভারী সুন্দর। করবি আবারও নাস্তা নিয়ে এসেছেন। এত সব দেখে অনিম আরেক দফা লজ্জায় পড়ল। আন্টি, আর কিছু আনবেন না প্লিজ। এত খাবার আমি টেস্টও করতে পারবো না। ঠিক আছে, আর কিছু আনবো না। করবি হেসে ডিভানে বসলেন। তারপর বললেন, তোমাকে সেই ছোটতে দেখছিলাম, চেহারার মিলটা এখনো আছে। শুধু ছোট সময়ে ফিনফিনে পাতলা ছিলে, দেখলেই চিন্তা হতো আদৌ স্বাস্থ্য ঠিক হবে কি না। কথাটি শুনে অনিম হাসল। এটা সত্য যে ছোট সময়ে বড্ড চিকন ছিল। তাকে বন্ধুদের অনেকেই তালপাতার সেপাই বলে ডাকত। তবে একটু বড় হওয়ার পরেই দেহের গড়ন বলিষ্ঠতা পেয়েছে। আর এখন তো নিয়মিত শরীরচর্চা করে, যার ফলে 27 বছর বয়সী সে হয়ে উঠেছে ভীষণ বলিষ্ঠ এক সুপুরুষ। সবটা স্মরণ শেষে অনিম বলল, আপনি কিন্তু একদমই বদলাননি আন্টি। ছোটবেলায় এলেই এমন খাবারের আয়োজন করতেন, অথচ এখন খাবার খাওয়া অসম্ভব হয়ে পড়তো। করবি স্মিত হাসলেন। তাদের কথাবার্তা চলতে থাকলো। এখানে তারা তেমন কাজ নেই। ওর সবার কথা শুনছিল কিছু সময়। এদিকে অফিসে যাওয়ার সময় হচ্ছে। ও বলল, সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে উঠছি বাবা। আচ্ছা যাও তাহলে। অনিম হেসে বলল, আমাকেও যেতে হবে আঙ্কেল, অনেকগুলো কাজ বাকি। মিটিংয়ে লেট হয়ে যাবে। তুমি তো এখনো কিছুই খেলে না অনিম। লাঞ্চটা অন্য এক সময় খাবো আন্টি, আজ লাঞ্চের সময় হবে না। অন্য একদিন আসবো, কথা দিলাম। করবিকে মানতে হলো, ছেলেটার কাজ আছে। তবু তিনি বললেন, সে না হয় ঠিক আছে, তবে নাস্তা করে যাও। অনিম দ্বিধায় পড়ল। যদিও হাতে কিছু সময় রয়েছে। ওর ভাবনার মাঝে মুফিদ সাহেব বললেন, খাবার খেয়ে যাও অনিম, এখনো সময় আছে, লেট হবে না। সরাও তো যাবে, ওকে নিয়ে যাও সাথে। দুজনে কথাবার্তা বলে কাজের সুবিধা করে নিও। তারা তখন দোতলায় উঠছিল। বাবার কথাটি শুনতে পেল সে। এক পলক তাকালো পেছনের দিকে। এতে করে অনিমের সাথে তার চোখাচোখি হলো। অনিম সম্মতিতে মাথা দোলালো। দ্বিতীয়বারের মতো বিজনেস মিটিংয়ে বসতে চলেছে। এখানে নিশ্চয়ই অসভ্য ছেলেটাও আসবে। তারা চোখ মুখ অন্ধকার করে আছে। ওর মুখশ্রী বেহাল দশা লক্ষ্য করল অনিম। তুমি চিন্তিত সরা? আসার পথে অনিমের সাথে দু একটা কথা হয়েছে তার। সে জানিয়েছে ছোটবেলায় তার সাথে ভীষণ ভাব ছিল নাকি। অথচ সারার কিছুই মনে নেই। সারা নিজেকে সামলে নিয়ে বলল, চিন্তা নেই। আসলে সেদিনের মিটিংয়ে আমার প্রেজেন্টেশন দারুণ ছিল, তবে প্রফিটের ইস্যু থাকায় ভয় পাচ্ছি। ওকে ভরসা দিতে অনিম বলল, ডোন্ট ওরি, গতবারের মিটিংয়ে আমি ছিলাম না, এবার আসি। আমাদের কোম্পানি সর্বদা তোমায় সাপোর্ট করবে। থ্যাংক ইউ অনিম, আপনার ভরসা পেয়ে আরও বেশি সাহস পাচ্ছি। কিছু সময় পরেই মিটিং শুরু হবে। ওরা দুজনেই মিটিং রুমের দিকে আগালো। যুবতী সমস্ত কক্ষে চোখ বুলিয়ে নিল, তবে কোথাও অসভ্য লোকটাকে দেখতে পেল না। এতে মনে মনে খুশি হলো। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। মিটিং শুরু হওয়া মাত্রই কিছু সময় পূর্বেই আগমন হলো অসভ্য লোকটার। ছেলেটির ব্যস্ততা চোখে মুখে উপচে পড়ছে, কিছুটা ঘেমে উঠছে। তারার সাথে চোখাচোখি হতেই অধর প্রসারিত করলো ও।
এদিকে ভেংচি কেটে মুখ ফিরে নিল সারা। তীব বসতে বসতে বলল, সরি ফর লেট। অ্যাকচুয়ালি শহরের বাইরে ছিলাম, জ্যামের জন্য লেট হলো। একজন লোক বললেন, ডোন্ট বি আপসেট টিপ, এখনো মিটিং শুরু হয়নি। ও ওয়াও, আই গট রিলিফ। কথাটা শেষ করে নিজের চেয়ারে বসলো তীব। তারপর ঘাড় ঘুরিয়ে চাইলো, দেখলো সারা কারোর সাথে কথা বলছে। ছেলেটিকে আগের দিন মিটিংয়ে দেখেনি। ওর চাহনি লক্ষ্য করেছে সারা, তবে ও চাচ্ছে না ছেলেটার সাথে চোখাচোখি হোক, তাই যত সম্ভব নিজের দৃষ্টি ফিরিয়ে রাখলো। ব্রেক টাইমে মেয়েটির মুখোমুখি হলো তীব। সারা অবশ্য পাতা দিল না, পাশ কাটিয়ে যেতে নিলেই বোম ফাটিয়ে দিল অশুভ পুরুষটি। শেষমেশ আমার সাথে টক্কর দিতে প্রেমিক ধরে আনলেন সরা। প্রেমিক শব্দটি সারাকে বিস্মিত করলো। ও ঘাড় ঘুরিয়ে চাইল। ছেলেটার অধরে হাসি মিশে আছে, যা প্রায় সবসময় থাকে। কাকে ধরে আনবো আর না আনবো সেটার জন্য আপনার থেকে অনুমতি নিতে হবে তিতাসিফ। জবাবে ছেলেটার হাসি আরো দীর্ঘ হলো। ও ঝুঁকে সারার মুখোমুখি হলো। নিজেকে সংযত করুন দীপ, এমন অসভ্যের মতন আচরণ মোটেও কাম্য নয়। অসভ্যের মতন আচরণ ওয়েল, বাট মিস সরা, আপনি তো খুবই ছোট, বয়সের দিক থেকেও আবার হাইটের দিক থেকেও। কথা বলার জন্য একটু তো যুক্তেই হয়, নাহলে দেখা যাবে আপনি শুনতেই পারলেন না। ফের অপমান। সারা চোখ রক্তিম হতে দেখা গেল। এদিকে তীবের অধর থেকে হাসি সরছেই না। আপনি কি লক্ষ্য করেছেন সরা, আমি বলার পর থেকে আপনার শারীরিক গঠন ঠিক হয়ে গিয়েছে, শরীরের একটি অংশ দেখা যাচ্ছে না, অথচ সেদিন আপনার মোশন ফর্সা পেটের অংশে দেখা যাচ্ছিল। দফায় দফায় সেটিওকে বিব্রত করার চেষ্টা করছে। সারার কণ্ঠ থেকে ঝাঁজ নেমে এলো। দেশটি মোটেও ভালো নয় আপনার, মেয়েদের সম্মান দিতে শিখুন। সম্মান সেটি পাওয়ার যোগ্যতা রাখেন আপনি। গল্পে প্রেমিক এনে আমায় বিলেন করে দিলেন। ওয়েল, খেলাটা আরো দারুণ হবে। মিস সুর, মিটিংয়ে ফের দেখা হবে। ঝড়সম গতিতে বেরিয়ে গেল দ্বীপ। সে পথে চেয়ে রইল সারা। ওর মস্তিষ্ক জ্যাম হয়ে গিয়েছে। এই লোকটাকে সামলাতে বেগ পেতে হচ্ছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। সারাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে অনিমের ভুরু কুঞ্চিত হলো। ও লাঞ্চ নিয়ে ফিরে এসেছে। ফের চিন্তিত লাগছে তোমায়? ও লাঞ্চ নিয়ে ফিরেছে, কথাটি কর্ণপাত হয়নি ওর, তাই জবাব পেল না অনিম। খাবার টেবিলে রেখে দিয়ে বলল, সরা, শুনতে পাচ্ছ? ঈষৎ চমকালো মেয়েটি, তবে সেটা বুঝতে না দিয়ে বলল, কখন এসেছেন? মাত্রই। খাবার নিয়ে এসেছেন? এদিকে আমার যে খিদেই নেই। কেমন কথা? লাঞ্চের টাইমে খিদে নেই? এটা বিশ্বাস হচ্ছে না। ঠিক সেই সময় এই রুমটিতে তিবের প্রবেশ ঘটল। সেটা দূর থেকেই জবাব দিল, মিস সরাবুদয় খুবই লাজুক প্রকৃতির, আগের দিনও লাঞ্চ করেননি। অনিম ঘুরে তাকাতেই দেখল তিবর বরাবর এসে দাঁড়িয়েছে। দুজন ব্যক্তি, লম্বা প্রায় বরাবর। হাই, আই এম দীপ। আগের দিন তোমায় মিটিংয়ে দেখিনি তো, নতুন জয়েন করেছে তোমার কোম্পানি। হাই, আই এম দীপ। আগের দিন তোমায় মিটিংয়ে দেখিনি তো, নতুন জয়েন করেছে তোমার কোম্পানি। সরি, আপনাকে ঠিক মনে করতে পারছি না। কোন কোম্পানির যেন? অনিমের থেকে এখনো জবাব আশা করেনি তিব। ঈষৎ ভাঙলেও সে বুঝতে দিল না। ও বরং হাসলো। মনে মনে ভাবলো ছেলেটার জোর আছে বলতেই হবে। মিটিং থেকেই না হয় জেনে নিও। এনিওয়ে, এনজয় ইউর লাঞ্চ। মিস সরা, অলসো ইউ লাঞ্চ করে নিন, নতুবা দেখা গেল হুট করে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। অসভ্য পুরুষটি চলে গেলেও
যুবতীর মনে প্রভাব রেখে গেল। সেটা ওর মস্তিষ্কে ব্যথা হয়ে দাঁড়িয়েছে। অনিম বিষয়টি ঈষৎ ধরতে পারলেও ঘাটালো না আর। খাবারটি বাড়িয়ে দিয়ে বলল, মিটিং শেষ হতে অনেক সময় লাগবে, লাঞ্চ শেষ করো। দ্বিতীয় দফায় মিটিং শুরু হয়েছে। তীব্রের কোম্পানির অনেকগুলো স্টেটমেন্টই রেখেছে। তার বিপরীতে বক্তব্য সাজাতে হচ্ছে সারাকে। ওর কথা বলার সুযোগ হলে ও বলল, দেশের সার্বিক দিক বিবেচনা করলে অবশ্যই ইকো ফ্রেন্ডলি সিস্টেমে আসতে হবে। যে কোনো প্রোডাক্ট তখনই সফল বলে গণ্য হবে যখন তার দ্বারা পরিবেশের ক্ষতি হবে না। কথার মাঝে তীব বলল, মিস সরা মাহমুদ, আপনার কথার যুক্তিটি এমন যে আমরা নিজেদের প্রায়োরিটির কথা চিন্তা না করে ব্যবসা করে যাব। এম আই রাইট? এইবার চারপাশে একটু গুঞ্জন শুরু হলো। সারা মাত্রই কথাগুলো সাজিয়েছিল, এর মধ্যেই তীবের বাহাত দিতে হলো। ও কটমট করে চাইল। তীব ইশারায় হাসলো, যেন বোঝাতে চাইল তীব তাওসিফকে মাত দেওয়া এতটাও সহজ নয়। মিটিংটা আজও শেষ হলো না। তীবের কথার জন্য আটকে গেল। সবাই সময় নিয়ে ভাবতে চাইছে। সারা বড় বিষণ্ণ চিত্তে বের হচ্ছিল। সেই সময়ই তীবের সাথে তার চোখাচোখি হলো। ও দাঁত কিরমির করে বলল, বদলোক। তীব কিন্তু সামান্য বিচলিত হলো না। ও বরং প্রফুল্ল হৃদয়ে চলতে লাগলো। সারাকে দুহাতে নাচাতে পেরে দারুণ লাগছে তার। ভুল জায়গায় গাড়ি পার্ক করছে অনিম। সেটা দেখতে পেয়ে তীব বলল, মিস্টার অনিম খান, ট্র্যাকিংয়ের বিষয়ে তোমার জ্ঞান দেখি একেবারেই শূন্য। অনিম বুঝলো ছেলেটা তাকে জ্বালাতে চাইছে। তবে সে জ্বলল না, বরং হেসে বলল, সময় মানুষকে পরিবর্তন করে দেয়। সময়ের সাথে সাথে সব বুঝে নেব। মাত্র তো একদিন হলো, এখন থেকে নিয়মিত আসা যাওয়া হবে। ডোন্ট ওয়ারি, অভ্যস্ত হয়ে যাব। শেষ কথার মানে বুঝল তীব। ও হেসে বলল, অনিমকে পাশ কাটিয়ে গেল তীব। তারা এদিকেই আসছিল। তীব যাওয়ার পথে দুজনের ফের দর্শন ঘটল। সেটি দাঁড়িয়ে গেল। ভিলেনের জয়কে সাধুবাদ জানাবেন না মিস সুর? সাধুবাদ? আর সেটাও আপনাকে? বিষয়টা কেমন হাস্যকর হলো না? অবশ্যই নয়। মিস্টার তীব, আপনি পুরো খেলায় একটা ব্যাপার মিস করে গিয়েছেন। লেটস মি এক্সপ্লেন। আপনি নিজেই নিজেকে ভিলেন বলে দাবি করছেন। দ্যাটস মিন আপনার হার নিশ্চিত। কাজ সব খেলায় জিত কিন্তু হিরোদেরই হয়। তারা যুক্তিতে খুশি হলো তীব। এই প্রথম মেয়েটি একটি শক্তপোক্ত যুক্তি দাঁড় করাতে পেরেছে। জবাবে পুরুষটিও থেমে নেই। যেন তার কাছে সব যুক্তি বিপরীতেই যুক্তি থাকে। তীব তৌসিফ অনেক বেশি ব্যতিক্রম মিস সুর। তাকে চিনতে গেলে অন্তত আপনার একটি জনম তো দিতেই হবে। তারা তাচ্ছিল্য হাসলো। ঈষৎ কাছাকাছি হয়ে বলল, জনম? সেটাও আপনাকে? নো, নেভার। সারা মাহমুদ আপনাকে তার জনম দান করবে না। বাক্যগুলো প্রচন্ড জোর নিয়ে বলল সারা। তীবের অধর কেবল প্রসারিত হলো। মেয়েটি হয়তো জানে না কার সাথে খেলায় নেমেছে সে। তবে এবার খেলাটা ভালো জমবে। কথাই আছে, লড়াই হতে হয় সমানে সমানে। যে খেলা আগে থেকেই হার জিত নিশ্চিত হয়ে থাকে সে খেলায় একটুও মজা নেই। রাস্তা দিয়ে যাবার পথে টুনটুনির ছোট্ট ছানাটা চোখে পড়ল। আহত হয়ে পড়ে আছে। শিমু দ্রুত বড় গাছটার নিচে এসে দাঁড়ালো। ওপর দিকে তাকাতেই পাখির বাসাটা নজরে এলো। ওর ভীষণ মায়া লাগছে। ছোট্ট ছানাটিকে তুলে নিল। হাতের মধ্যে রেখে আদুরে গলায় বলতে লাগলো, খুব ব্যথা পেয়েছি সোনা। তোর বাসায় কিভাবে দেই বলতো? কত উঁচু গাছটা? ছোট্ট ছানাটা মুখ দিয়ে আওয়াজ করার চেষ্টা করছে, তবে লাভ হচ্ছে না। এমনিতেই ছোট্ট, তার উপর মারাত্মক আহত। শিমু কি করবে বুঝতে পারছে না। ঠিক তখনই ওর বন্ধু আরাফের কথা মনে হলো। আরাফাতের বাসা এদিকেই।
সে এসে যদি কিছু করতে পারে। আরাফাত এলো প্রায় 10 মিনিট পর। একদম হাঁপিয়ে গিয়েছে। এসে ক্রমাগত প্রশ্ন করতে লাগলো। ঠিক আছিস তুই? কি হয়েছে? কেউ কিছু বলেছে? এভাবে বসে আছিস কেন? শিমু, কথা বলছিস না কেন? ক্রমাগত বলে যাচ্ছে আরাফাত। শিমু এবার হেসে ফেলল। ওর হাসি দেখে আরাফাতের মুখশ্রীতে প্রশ্ন জাগলো। কিশোরী হাসি থামিয়ে বলল, সরি দোস্ত, আসলে তোকে মিথ্যা বলেছি, আমার কিছু হয়নি। মেয়েটির এমন কথায় আরাফাতের বাকশক্তি হারিয়ে ফেলার উপক্রম। সে পাশের মাঠে খেলছিল। ঠিক সেই সময়ই শিমু কল করে জানালো সে বড় বিপদে আছে, তাড়াতাড়ি যেন আসছে। এমন কথা শুনে খেলা ফেলে ছুটে এসেছে আরাফাত। আর এখন কিনা বলে কিছুই হয়নি। চরম মেজাজ খারাপ হলো আরাফাতের। ও উল্টো পথে রওনা হতেই শিমু ছুটে এলো। আরে শোন, কিছু বলিস না আর। তুই জানিস আমার ম্যাচ ছিল, সেটা ফেলে এসেছে। শিমুকে আহত হতে দেখা গেল না। এই ছেলে সারাটার সময় খেলা করে। সরি, আসলে বিপদে পড়েছি। আরাফাত কিন্তু জবাব দিল না। এই মেয়েটি প্রায় সময়ই এমন মিথ্যে বলে। সেটা জানা সত্ত্বেও ছুটে আসে আরাফাত। কারণ তার মনে হয় যদি কখনো সত্যি বিপদে পড়ে শিমু আর সে না আসে, তখন যদি নেকড়ে আর রাখালের গল্পের মতো হয়ে যায়। আরাফাত ফোঁস করে দম ফেলে, ঘাড় ঘুরিয়ে চায়। কেন ডেকেছিস? হাত বাড়িয়ে দেয় শিমু। সে পাখির ছোট ছানার দেখা মেলে। একে কোথায় পেলে? গাছের নিচে পড়েছিল, দেখে এত মায়া হচ্ছিল। শিমুর হাত থেকে ছানাটি তুলে নিল আরাফাত। ভালো মতো পরখ করে বুঝলো বেশ কিছুটা আঘাত রয়েছে। ট্রিটমেন্টের দরকার। সেই জন্যই তো তোকে ডেকে আনা। আরাফাত আর কথা বাড়ল না। সামনের ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় জিনিস কিনে নিল। তারপর ছানার সাধারণ চিকিৎসা করলো। এই বিষয়ে তার জ্ঞান ভালোই। বাসায় দর্জন দর্জন পাখি তার। শিমু অবশ্য পুরোটা সময় চুপ ছিল। চিকিৎসা শেষে আরাফাত বলল, গাছে উঠতে হবে। পুরোটা না শুনেই শিমু চেঁচিয়ে উঠল। বলল, তুই পাগল? আমি গাছে উঠবো? আরাফাতের হয়েছে জ্বালা। এই মেয়ে এত বেশি বোঝে। পুরো কথা তো শেষ করতে দিবি? তোকে গাছে উঠতে বলেছে? তুই যে বললি গাছে উঠতে হবে। গাধা, আমাকে উঠতে হবে। ও, পুরো কথাটা বলবি না? তুই সময় দিয়েছিস? শিমু মেয়েকে হাসলো। আরাফাত ওর হাতে ছানাটা তুলে দিয়ে বলল, আগে দেখি বাসার কি অবস্থা। আরাফাত চোখের পলকে গাছে উঠে গেল। পাখির বাসাটা একদম পাতলা ডালে। শিমু সাবধান করতে বলল, দেখিস আবার পড়ে যাস না। পড়ে গেলে তুই ধরে ফেলবি। তোকে আমি ধরবো? এই অল্প বয়সে মরার ইচ্ছেটা এখন আমার নেই। কত স্বপ্ন বাকি আছে। একটা প্রেম করব, তারপর বিয়ে, সংসার, বাচ্চা কাচ্চা, নাতি নাতনি, উফ কত কি। ওর এখনো কথায় হেসে ফেলল আরাফাত। শিমু আসলেই পাগল। ও ধীরে ধীরে গাছের পাতলা ডালের দিকে এগোচ্ছে। শিমুর প্রাণ তখন আটকে আছে। সারাক্ষণ মনে হচ্ছে যদি ডালটা ভেঙে যায়। একটি দুঃখের সংবাদ এলো। গাছের ডাল থেকে আরাফাত জানালো ছানার মা পাখিটা মরে আছে। মেয়েটি চোখ মুখ মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। পাখির ছানার দিকে তাকাতেই ওর ভীষণ কান্না পাচ্ছে। আরাফাত নেমে এসেছে, সাথে নিয়ে এসেছে মৃত মা পাখিটাকে। শিমু আহত দৃষ্টি নিয়ে বলল, এখন কি হবে? ছানাটা আমি সাথে নিয়েই যাব। আমার খুব খারাপ লাগছে। শিমুর ভেতরটা একদম ভেঙে আসতে চায়। কিছুটা খারাপ আরাফাতেরও লাগে। তবে ও এসবে অভ্যস্ত। দর্জন দর্জন পাখি পারে সে। প্রায় এমন দৃশ্যের মুখে পড়তে হয় তার। তারা অফিস থেকে ফিরছিল। সেই সময়ই রাস্তার পাশে জটলা দেখতে পেল। ওর আগ্রহ জন্মালো। গাড়ি থেকে নেমে কাছে যেতেই যেতেই ওর চোখ হলো ছানা পড়া। একটা বেঞ্চে শিমু বসে আছে আর তার মাথায় পানি দিচ্ছে তীব। ওর সামনের মানুষগুলোকে ঠেলে কাছে এলো। এসেই ছোট্ট বোনকে জড়িয়ে ধরল। শিমু,
কি হয়েছে তোর? কথা বল, কথা বল বোন, কথা বল শিমু। মেয়েটি জবাব দিচ্ছে না, তার চোখ মুখ তখন অন্ধকার হয়ে আছে। সারাকে আশা করেনি দীপ, তবে বিষয়টা মজাদার হয়ে গেল। ও পাশ থেকে জবাব দিল, মাথা ঘুরিয়ে গিয়েছে? যদিও কণ্ঠটা শুনল সারা, তবে কিছু বলল না। মানুষজনের ভিড় ক্রমাগত বাড়ছে। দীপ দেখলো পরিবেশ খারাপ হতে পারে। এমনিতে কিছুদিন পর তাকে রাজনীতির মাঠে দেখা যাবে। শত্রু বেড়ে যাচ্ছে, নিজের সেফটির জন্য হোক কিংবা অসুস্থ ব্যক্তির স্বস্তির জন্য। সে ইশারায় তার ড্রাইভারকে বলল মানুষগুলোকে সরিয়ে দিতে। চোখের পলকে সবাইকে সরিয়ে দেওয়া হলো। শিমুকে জড়িয়ে ধরে আছে সারা। দীপ কাছে এসে বলল, মিস সুর, আপনি একটু সরে বসুন, ওর মাথায় পানি দেওয়া প্রয়োজন। সারা সরল না, বরং চাইল দীপের দিকে। ছেলেটার চাহনি শীতল, দৃষ্টিতে অস্থিরতা নেই। সরুন প্লিজ। এবার একটু নড়চড়ে বসল সারা। দীপ মেয়েটির মাথায় পানি দিতে দিতে বলল, বোনকে ঠিকঠাক খাওয়া দাওয়া করান না নাকি? রাস্তাঘাটে মাথা ঘুরিয়ে পড়ে যায়। এত ফিট হয়ে কি হবে যদি দু পায়ে ঠিকঠাক না দাঁড়াতে পারে? মেয়েটির থেকে জবাব এলো না। দীপ আর প্রশ্ন বাড়ালো না, বোতলের পানিটুকু ঢেলে দিয়ে বলল, বাচ্চা মানুষ ঠিকঠাক খাওয়া দাওয়া না করলে এভাবে মাথা ঘুরিয়ে তো পড়বেই। বাসা নিয়ে যান, রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। দীপ এমনভাবে কথা বলছে যেন সে বড় ভালো মানুষ। সারা কথা বাড়াতে চাইছে না। ও শিমুকে দুহাতের সাহায্যে দাঁড় করালো। তবে সমস্যা হচ্ছে মেয়েটি তার নেই, তাই ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিল সারা। আর ঠিক তখনই ধরে ফেলল দীপ। সারার বাহুতে পুরুষটির স্পর্শ পেতেই সমস্ত দেহ শিউরে উঠল যুবতীর। দীপ দ্রুততার সাথে মেয়েটিকে ছেড়ে দিয়ে বলল, গাড়ি কোথায় রেখেছেন? ইশারায় সামনের দিকটা দেখালো সারা। দীপ এক হাতে শিমুর হাতটি আগলে নিল, বলল, আমি পৌঁছে দিচ্ছি। শিমুকে পৌঁছে দিল দীপ। সারা তখন ড্রাইভিং সিটে বসে আছে। গাড়ির দরজা লাগিয়ে এ পাশটায় এলো। সারা প্রশ্ন নিয়ে তাকালো। মিস সুর, একটা বিষয় দেখলেন তো, ভিলেনরাও কখনো কখনো হিরোর রোল প্লে করে থাকে। জবাবে সারার ঠোঁটের কোণে তাচ্ছিল এলো। ও বলল, রোল প্লে করলেই কিন্তু সে হিরো হয়ে যায় না। সেটা তো সময় বলে দিবে। এনিওয়ে, বোনের যত্ন নেবেন, সেই সাথে নিজেরও। বস, সব জায়গায় ফিগার দিয়ে প্রভাব বিস্তার করা যায় না। মাঝে মধ্যে শক্তি আর বুদ্ধিও লাগে। দুটোর একটাও আপনার মাঝে নেই। শেষ বাক্যে সারার সমস্ত শরীর জ্বলে উঠল। ও কটমট করে বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। যাই হোক, সাহায্যের জন্য কৃতজ্ঞ। তাই বলে এটা ভাববেন না আপনার সাথে বন্ধুত্ব হয়ে গেল। গা দুলিয়ে হাসল দীপ, আর একটু কাছে এসে বলল, ইনডিরেক্টলি আপনি কি বন্ধু হতে চাইলেন? সরা, বন্ধুত্ব কিন্তু বড় কঠিন শব্দ। সামলানোর শক্তি আছে তো? রাগে দুঃখে সেদিন রাতে ভাত খেল না সারা। দীপ তাকে পদে পদে পরাস্ত করছে, অথচ সে ঠিকঠাক পেরে উঠছে না। ছেলেটা এত চালাক প্রকৃতির। ও হতাশ হয়ে বসে রইল। তারপরেই মাথায় দুষ্ট একটা বুদ্ধি হলো। ছেলেটার চরিত্র বড়ই বিচিত্র, তাই পরখ করে নেওয়া দরকার। ও তৎক্ষণাৎ ফেসবুকে ফেক আইডি খুলে দীপের অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠিয়ে দিল। সবথেকে দারুণ বিষয়, তৎক্ষণাৎ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হলো। ও অবাক হলো, তবে এত শতও ভাবলো না ছেলেটিকে অনলাইনে দেখা যাচ্ছে। ও মেসেজ পাঠালো। এরপরও আরেক দফা চমকে গেল। ছেলেটা রিপ্লাই এসেছে। বিষয়টি আর একটু জমাতে লিখল, আপনি এত সুন্দর, অথচ কোনো গার্লফ্রেন্ড নেই, স্টেটাসে সিঙ্গেল দেওয়া। মেসেজটি সিন তো হলো, তবে রিপ্লাই এলো না। তারা ঠোঁট কামড়ে চেয়ে রইল। সরাসরি এভাবে বলাটা কি ঠিক হলো? ও চাচ্ছিল ছেলেটাকে বাজিয়ে নিতে, তবে কতটা কি পারলো এটাই দেখার বিষয়। ও অনেকের সময় অপেক্ষা করলো, তবে রিপ্লাই এলো না।
অপেক্ষা করতে ভালো লাগছে না। তারা উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ও তখনও আরশির সামনে চুল সেট করছিল। সহসাই মেসেজের টুং করে শব্দ এলো। চুল সেট করে ফোন নিয়ে বসলো যুবতী। তীব রিপ্লাই করেছে। রিপ্লাই প্রেস করতেই দেখতে পেল তীব লিখেছে, আপনি কি প্রেমে পড়েছেন মিস সুর? এভাবে ফ্যাক আইডি দিয়ে প্রেম নিবেদন মোটেও ঠিক না। তীব তৌসিফ ফ্যাক জিনিস একেবারে পছন্দ করে না। তাকে পাঠাতে হলে অবশ্যই নিজের স্বাভাবিকতা বজায় রাখুন। বলা যায় না কখন কি ঘটে যায়, পড়লেও পড়ে যেতে পারি। রাগে দুঃখে তার মরে যেতে ইচ্ছে হলো। ও বালিশে মুখ গুজে নিল। ছেলেটা কিভাবে বুঝলো এটা তার ফেক আইডি? নিজের কাজে ও বড় হতাশ হলো। এইভাবে ঝোঁকের বশে ফেক আইডি খোলা একদমই উচিত হয়নি। বড় ভুল করে ফেলেছে সে। শিমুর অসুস্থতার কথা কানে যেতেই কল করলো আরাফাত। ব্যস্ত হয়ে বলল, তুই তো ঠিকই ছিলে, মাথা ঘুরে পড়লি কিভাবে? জানি না, হুট করেই মাথা ঘুরিয়ে পড়লাম। ছানাটার কেমন অবস্থা? ছানা ঠিক আছে, তুই নিজের চিন্তা কর। বলদ কোথাকার। কথায় কথায় বলদ বলবি না প্লিজ। তুই ছানার ছবি পাঠা। আচ্ছা পাঠাচ্ছি। আরাফাত সারার ছবি পাঠালো। দুর্বল দেখাচ্ছে। সকাল সকাল খাবার নিয়ে এসেছে সারা। বোনকে বিরস মুখে বসে থাকতে দেখে শুধালো, আবার কি হয়েছে? আপুই দেখো এটা। বড় বোন কাছে আসতেই সমস্ত ঘটনা খুলে বলল শিমু। তার মুখ ভার দেখে সারা বলল, জীবনে এমন অনেক কিছুই ঘটে। আমরা হয়তো মানুষের জীবনে ঘটনাগুলো দেখতে পাই, তবে পাখিদেরও জীবন আছে। আছে অনেক অনেক ঘটনা। ওর মানে? এটা ভেবেই কষ্ট হচ্ছে। শীতল চোখে তাকালো সারা। তার বোনটা ভীষণ সরল সোজা, আবেগে বেশি। আদুরে হাতে কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, যাই হোক, এখন খাবার খেয়ে নে তো। এত খাবার? ঠিকঠাক খেতে হবে, না হলে আবার মাথা ঘুরে পড়ে যাবি। আমার ওজন বেড়ে যাচ্ছে আপুই। নিজেকে শক্ত করে গড়ে তুলতে হবে, এতে ওজন বাড়লে সমস্যা নেই। আর ফিগার যে নষ্ট হচ্ছে। তারা শীতল চোখে বোনের দিকে চাইল। সহসাই দিব্যের কথাগুলো স্মরণ হলো। আগে শক্তি যোগান দিতে হবে। শক্তিশালী মানুষ বেঁচে থাকতে পারে, তবে দুর্বলরা মুখ থুবড়ে পড়ে যায়। কথা শুনে ফেলফেল করে তাকিয়ে রইল কিশোরী। তার মাথায় এত শক্ত কথা যায় না। এখন চুপচাপ খাবার শেষ কর। বোনের কথা মতন খাবারের বাটি তুলে নিল শিমু। তারা কিছু মুহূর্ত চেয়ে থেকে বলল, ওই লোকটার সাথে দেখা হলো কি করে? কোন লোকটা? পাল্টা প্রশ্ন করায় ও বুঝলো শিমুর মাথায় ঘটনার অনেক কিছু নেই। ভালোই হয়েছে। দীপকে চিনতে পারলে ঝামেলা আরো বাড়ত। যা পাগল মেয়ে। প্রসঙ্গ বদলানোর প্রয়াসে সারা বলল, পুরোটা শেষ করবি। পুরোটা? জি, একটুও বাদ রাখা যাবে না। ঠিক আছে। বলে খেতে লাগলো শিমু। তারা লম্বা একটি শ্বাস ফেলল। গতকালের ঘটনা সে লজ্জিত। দীপের সামনে পড়লেই ছেলেটা কথা শুনিয়ে দেবে। কোন খেয়ালে যে অমন কাজ করল সে। কিছুদিন নিজেকে আড়াল করে চলেছে তারা। এই যে যেমন দুটো মিটিং মিস দিয়েছে, তার পরবর্তীতে ম্যানেজার গিয়ে সব। কিন্তু এবারের আয়োজন গুরুত্বপূর্ণ। একজন বিজনেস পার্টনারের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। সেখানে তারা না গেলে বড় সমস্যা হয়ে যাবে। ভদ্রলোক বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ। তার দাওয়াত রক্ষা না করা মানে তাকে ছোট করা। এর ফলে যা তা হতে পারে, সে চিন্তা থেকেই তারাকে যেতে হচ্ছে। আর তাকে সাজগোজের কাজে সাহায্য করছে শিমু। মেয়েটি দারুণ সাজাতে জানে। তারাকে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। আরশির সামনে এসে চমকে গেল সারা। নিজেকে দেখেও ওর লজ্জা লাগছে। ভীষণ লজ্জায় তাকিয়ে থাকা মুশকিল হয়ে পড়ে।
ও মনে মনে নিজেকে শাসন করলো, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। তবে মনে মনে সে তো কথা শুনতে চায়। সে লজ্জায় নিয়ে যেতে লাগলো। বোনের এই হাল লক্ষ্য করলো শিমু। ও কাছে সে মিটমিট করেই হাসছে। কি হয়েছে? তোমাকে এত স্টানিং লাগছে আপুই, আমার হৃদয়ে কেঁপে উঠছে। না জানি পার্টিতে থাকা বাকি ছেলেদের কি হয়। ছোট বোনকে চোখ দিয়ে শাসন করলো সারা, তবে লাভ হলো না। কিশোরী নিজের মতো বকবক করতে লাগলো। এক পর্যায়ে বলল, আপুই সে ছেলেটা পার্টিতে আসবে? সে ছেলেটি বলতে দীপকে বুঝিয়েছে শিমু, আর সেটা বুঝতে অসুবিধা হয়নি সারার। ও তবু না বোঝার ভান করতে লাগলো। তবে কিশোরী দমে থাকার পাত্রী নয়, সে একদম মুখ বরাবর হয়ে দাঁড়ালো। আমি খেয়াল করছি, সেই ছেলেটার কথা বললেই তুমি গোমট হয়ে যাও, ভেতরে ভেতরে লজ্জা পাও। আবার বাজে কথা? বাজে কথা না আপুই, রিসেন্ট আমি এক টিভি শো দেখেছি, সেখানে বলা হয়েছে যার কথা মনে হলে হৃদয় ধক করে ওঠে, লজ্জা অনুভব হয়, সেখানে সামথিং ইজ রং। কিশোরীর মাথা খারাপ হয়ে গেছে। ওর কথায় পাত্তা দিল না সারা। বড় বোনের থেকে এখনো আচরণে মেয়েটির মুখশ্রী আধারে নিমজ্জিত হয়ে গেল। সে জানে তার বোনের মাঝে কিছু চলছে, অথচ সে ছোট বিধায় তাকে পাত্তা দিচ্ছে না। গাড়িতে বসে শিমুর বলা কথাগুলো স্মরণ করলো সারা। মিলানোর চেষ্টা করলো, তবে উত্তরটি তাকে সন্তুষ্ট করলো। সে মোটেও দীপকে দেখলে আশ্চর্য অনুভব করে না, তার হৃদয়ও ধকধক করে ওঠে না, লজ্জাও লাগে না। এর মানে দাঁড়ায় এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ। পুরো বিষয়টি ইতিবাচক হওয়ায় মেয়েটির মুখে হাসি এলো। পর মুহূর্তে খেয়াল হলো পার্টিতে অসভ্য ছেলেটাও আসবে, আর তার মুখোমুখি হলে সেদিনের কাজের জন্য লজ্জায় পড়তে হবে। এই বিষয়টা পুরো রাস্তায় ভাবতে লাগলো সারা। শেষমেশ সিদ্ধান্ত নিল সে মোটেও লজ্জিত হবে না, ধরা দেবে না অসভ্য পুরুষটির কাছে। ম্যাডাম, আপনার কল এসেছে। কিছুটা ঝিমুনি এসে গিয়েছিল। এমন সময় ড্রাইভারের কণ্ঠটা শোনা গেল। ও চট করেই কলটা রিসিভ করলো। ওর উপাস থেকে ব্যক্তি শুধালো, কত দূর আছো তুমি? আমি তো এসে গেছি। বেখেয়ালে কল রিসিভ করায় নামটি লক্ষ্য করেনি সারা। কণ্ঠটি শুনে বুঝলো ফোনের ওপাশের ব্যক্তিটি অনিম। কাছাকাছি আছি, আর 10 মিনিট লাগবে। আমি তাহলে বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে। সাবধানে আসো। আচ্ছা। কল রেখে দিয়ে বুক ভরে সময় নিল যুবতী। ফের চিন্তা এসে ভর করলো। সে নিজেকে যতটা স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে, ভেতর ভেতর যতই অস্বাভাবিকতা কাজ করছে, সেদিনের বাচ্চামোর জন্য আজ তার বেহাল দশা। দীপ ওয়াইন পান করছিল। ঠিক সেই সময়ই গেট দিয়ে প্রবেশ ঘটল সারার। তার সাথে দেখা মিলল অনিমের। এক পলক দেখলে তাদের দুজনকে কাপল মনে হবে। ও ভুরু কুঞ্চিত করে চেয়ে রইল। মাঝে মেয়েটির হোঁচট খেতে যাচ্ছিল। অনিম অনিম তার হাতটি ধরে ফেলল। পুরো বিষয়টা দীপের নজরে এসে ঠেকল। ও নজর ফিরিয়ে ওয়াইনের গ্লাসে চুমুক দিল। জন্মদিনের পার্টিটা আহমেদ আকবর সাহেবের ছোট কন্যা নুহার। কিছু সময়ের মাঝেই তার আগমন ঘটল। দারুণ সুন্দর গাউনে তাকে অপ্সরার মতোই লাগছে। আহমেদ আকবর কন্যাকে ডেকে নিয়ে বললেন, পরিচয় হও নুহা, ও তোমার তালাল আঙ্কেলের ছেলে তাব। সামনে এমপি সাহেব দেখতে পাবে। দারুণ এক হাসি উপহার দিল দীপ। নুহার আগমন অভিনন্দন জানালো। আহমেদ আকবর বললেন, কথা বলো, আমি গেস্টদের সামাল দিই। ভদ্রলোক চলে যেতেই নুহা আর দীপ চলতে শুরু করলো। দীপের হাতে গ্লাস খালি। ওয়েটার ডেকে ওয়াইনের গ্লাস তুলে দিল নুহা। আপনার কথা বাবার কাছে শুনেছি। দীপ হেসে বলল, কি শুনেছ? ভালো নাকি খারাপ? ভীষণ ভালো। ও তাই? বাবা বললেন টিবের বিজনেস প্ল্যান সবার থেকে আলাদা। জবাবে পুরুষটির ঠোঁটের কোণ প্রসারিত হলো। এদিকে 20 বছর বয়সী
নুহা তার প্রশংসা করে চলেছে। এতেই বোঝা যায় তার প্রতি মেয়েটি আগ্রহ কতটা বেশি। পার্টিতে সারা আর তিবের একবার চোখাচোখি হয়ে গেল, তবে কোনো কথাবার্তা হলো না। নুহার কেক কাটার সময় হয়েছে। তুমি যাও নুহা, কেক কেটে আসো। সাথে আপনিও চলুন। আমি এখানেই আছি, তুমি যাও। এটা কেমন কথা বলেন তো? বাবার এত প্রিয় মানুষ আপনি, চলেন আমার সাথে। মেয়েটি এক প্রকার টেনে নিয়ে গেল তাকে। অতবার কেক কাটার জন্য সকলকে ডেকে নেওয়া হলো। নুহার একদম পাশে দাঁড়িয়েছে দীপ, আর আর বরাবর দাঁড়িয়ে আছে সারা আর অনিম। ছেলেটার মুখশ্রী বিবর্ণ। নুহা কেক কাটলো, চারপাশ থেকে শুভেচ্ছার বার্তা ভেসে এলো। দীপকে কেক খাওয়াতে পারেনি নুহা, কারণ সে সরে গিয়েছিল। সেই জন্য এক টুকরো কেক নিয়ে ছেলেটিকে খুঁজে চলেছে মেয়েটি। শেষমেশ পুলের পাশে ছেলেটির দেখা মিলল। নুহা ছুটে এসে পাশে দাঁড়ালো। এখানে আপনি? পুরো বাড়ি খুঁজে ফেলেছি আমি। দীপ নিরুত্তর। সে পুরে শান্ত জলের দিকে তাকিয়ে আছে, সেখানে তার মুখশ্রী দেখা যাচ্ছে। সহসাই মেয়েটি ওর বাহু স্পর্শ করল। আপনার জন্য কেক নিয়ে এসেছি। এতে করে ধ্যান ভাঙল পুরুষটির। নুহা কেকের টুকরো বাড়িয়ে দিল। তার মুখটায় ভীষণ হাসি হাসি। অনিমের সাথে তালে তাল মিলিয়ে নাচ করছিল সারা। এমন সময় লোডশেডিং হয়ে গেল। একটি হাত মেয়েটিকে টেনে নিয়ে গেল। আড়ালে এসে ফিসফিস করে বলল, আপনি ভীষণ জ্বালাতন করছেন সরা। শাড়ি সামলাতে পারেন না, অথচ শাড়ি পরে এসেছেন। নিজের সৌন্দর্য বিলিয়ে দিতে চাইছেন। কণ্ঠটি শুনে বুকের ভেতর ধক করে উঠল ওর। ও দুহাতে পুরুষটিকে ঠেলার চেষ্টা করলো। এরকম অসভ্যতা কেন করছেন দীপ? আপনার সামান্য লজ্জাটুকুও নেই? লজ্জা তো আমার হওয়ার কথা নয় মিস সুর, আপনি নিজেকে প্রদর্শন করছেন। লজ্জা আপনার হওয়ার কথা নয় কি? মেয়েটির দুটো চোখ জলজান্ত হয়ে গেল। ঈষৎ আলো এসে পড়েছে দুজনের মুখশ্রীতে। তারা অনুভব করলেও পুরুষটির মুখ থেকে মদের তীব্রতা ভেসে আসছে। আপনি নেশায় আছেন। নেশায় থাকলে আপনাকে এভাবে আড়ালে নিয়ে আসতাম না। আপনার শাড়িটি ঠিক করুন সুর, এভাবে ত্বক প্রদর্শন একদমই ঠিক না। কথাটি শেষ হতেই তারা নিচের পেটের কাছে স্পর্শ করলো। বুঝলো সেফটি পিন খুলে গিয়েছে। ও তৎক্ষণাৎ সেটা ঠিক করে নিল, তবে ভেতর থেকে তেজ কমল না। পুরুষটির বুকে ধাক্কা দিয়ে বলল, আমি আপনার শত্রু হই মিস্টার দীপ তাওসিফ। আমার গল্পে আপনি কেবল ভিলেন, হিরো হওয়ার চেষ্টা করবেন না। শেষ কথায় কিটমিটিয়ে হাসল দীপ। দুজনের মাঝে ঈষৎ দূরত্ব সৃজন হয়েছিল, সেটাকে কমিয়ে নিয়ে বলল, আপনি ইচ্ছে করে আমাকে হিরো বানানোর চেষ্টা করছেন, নাহলে ফ্যাক আইডি দিয়ে খবর নিতেন না। মেয়েটি তৎক্ষণাৎ জবাব দিতে পারল না। অস্বীকার করার সুযোগ নেই, তবে একটু সময় নিয়ে বলল, আপনার চরিত্রের সমস্যাটুকু জেনে নেওয়ার প্রয়াস করেছিলাম, এর বাইরে কিছুই নয়। আরেক দফায় হাসল দীপ। তাদের মাঝে দূরত্ব এমনিতেই কম, ও সেটা আরো কমিয়ে নিল। এতে করে দুজন ব্যক্তির নিঃশ্বাস একে অপরকে স্পর্শ করে গেল। তারা হৃদয়ে দারুণভাবে আনন্দিত হলো। একদম কান ঘেঁষে দীপ বলল, পৃথিবীর সমস্ত যন্ত্রণা আপনাকে দিব সরা। না আগাতে পারবেন আর না পিছিয়ে যেতে পারবেন। তৈরি থাকবেন দীপের তীব্রতা সহনের জন্য।